রামলালার প্রাণ প্রতিষ্ঠাতা উপলক্ষে মহা উৎসব হয়েছে সোমবার। গতকাল শুধু নিমন্ত্রিতরাই দর্শন পেয়েছিলেন রামলালার। আজ মঙ্গলবার অর্থাৎ 23শে জানুয়ারি থেকে রাম মন্দিরের দরজা খুলছে জনসাধারণের জন্য। আজ থেকে কিভাবে হবে পুজো, দর্শন এবং আরতির সময় কি হবে সে নিয়ে নিয়মবিধি তৈরি করেছে মন্দির কর্তৃপক্ষ। শ্রীরাম জন্মভূমি তীর্থ ট্রাস্টের তরফে জানানো হয়েছে, ভোর থেকেই শুরু হবে পুজো। প্রতি ঘন্টার ফল ও দুধ ভোগ দেওয়া হবে রামলালাকে। তবে জনসাধারণের জন্য দর্শনের সময় বেঁধে দেওয়া হয়েছে। আজ থেকে ভোর 7টা থেকে 11:30 অবধি খোলা থাকবে মন্দিরের দরজা। রামলালাকে ভোগ নিবেদনের পর আবার বেলা 2টো থেকে খুলবে মন্দির। সন্ধ্যা 7টা অবধি দর্শন করা যাবে। দুপুর 1টা নাগাদ ভোগ দেওয়ার পর বিশ্রাম নেবেন রামলালা। আবার 2টো থেকে দর্শন করতে পারবেন ভক্তরা। সন্ধ্যা 7টা নাগাদ আরতি হবে মন্দিরে। মন্দির ট্রাস্ট জানিয়েছে, এখন যেহেতু হাজার হাজার মানুষ রাম মন্দির দর্শনের জন্য এসেছেন, তাই ভিড় ধাক্কাধাক্কি এড়াতে মন্দির খোলার সময় বেঁধে দেওয়া হয়েছে। পর এই নিয়ম বদলে যাবে। পুজোর রীতি অনুযায়ী সকালে ঘুম থেকে তোলার পর রামলালাকে লাল চন্দন আর মধুতে স্নান করানো হবে। বিধি মেনে পুজো করাবেন রামলালার প্রধান পূজারী মোহিত পাণ্ডে। পুরের বিশ্রাম। সন্ধ্যায় ভোগ ও আরতির পর শয়ন দেওয়ার আগে 16 মন্ত্র প্রক্রিয়া শেষ করতে হবে। দিনে 5 বার আরতি হবে। রামলালাকে সাজানোর জন্য বিশেষ বস্ত্র তৈরি হয়েছে। একদিন একরকম পোশাক ও গয়না সাজাবেন শিশুরাম। দিন হিসেবে পোশাকের রঙও ঠিক হবে। সোমবার রামলালা সাদা পটবস্ত্র পরবেন। বিশেষ দিনে তা হবে হলুদ। প্রাণ প্রতিষ্ঠাতার দিন রামলালাকে হলুদ রঙের বেনারসি ধুতি পরানো হয়েছিল। গায়ে ছিল লাল রঙের পটবস্ত্র। আজ মঙ্গলবার লাল বস্ত্রে সাজানো হবে রামকে। বুধবার পোশাকের রং হবে সবুজ, বৃহস্পতিবার হলুদ, শুক্রবার হালকা হলুদ বা ক্রিম রঙের পোশাক, শনিবার নীল এবং রবিবার গোলাপি রঙের পোশাক পরাবেন রামলালা। প্রতিদিন নিয়ম মেনে হবে মন্ত্রপাঠ, শাস্ত্র আলোচনা, রাম ভজন হবে রোজই। কৃষ্ণশিলায় তৈরি হয়েছে রামলালার বিগ্রহ। উচ্চতা 51 ইঞ্চি। সর্বাঙ্গে হিরে, মুক্ত, সোনা, পান্নার নানান গহনা। প্রাণ প্রতিষ্ঠাতার দিন রামলালার পরানো ছিল হলুদ রঙের বেনারসি ধুতি, গায়ে লাল পটবস্ত্র, তাতে সোনার জিরের নকশা করা। লাল পটবস্ত্রে সোনার সুতো দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, ময়ূর। বিগ্রহের মাথায় পরানো রয়েছে সোনার মুকুট, তাতে হিরে, চুনি, পান্না দিয়ে নকশা করা। মুকুটের ঠিক মাঝখানে রয়েছে সূর্যদেব। এই মুকুট সূর্য বর্ষীয় প্রতীক। মুকুটের সঙ্গে সূর্য রেখা তৈরি করা হয়েছে বিগ্রহের কর্ণকুণ্ডল, তাতেও হিরে ও চুনি বসানো হয়েছে। রামলালার গায়ে পরানো হয়েছে অর্ধচন্দ্রাকৃত স্বর্ণ হার, এর নাম কানহা। তাতে বড় বড় চুনি, হিরে, পান্না দিয়ে কারুকার্য করা হয়েছে। ফুলের নকশা ফোটানো হয়েছে তাতে। হারের মাঝে রয়েছে সূর্যদেব। এর হার
সৌভাগ্যের প্রতীক। বিগ্রহের গলায় সবচেয়ে বড় হারটি বলা হয় বৈজয়ন্তী মালা বা বিজয় মালা। এই গয়না বিজয়ের প্রতীক। রামলালার ঠিক হৃদয়ের কাছে শোভা পাচ্ছে কৌস্তভমণি। বিষ্ণুর অবতারণের গলায় এই মণিহারা দেখা যায়। চুনি ও হীরা দিয়ে তৈরি এই মণিহারা। কণ্ঠ ও নাভির মাঝে ঝুলছে পাঁচনালি হার, সেটি হিরে ও পান্না দিয়ে কারুকার্য করা। এর নাম পাদিকা। বড় হিরে পান্না বসানো লকেট রয়েছে তাতে। এছাড়াও কোমর বন্ধনী কাঞ্জি, যা পবিত্রতার প্রতীক। বাহু বন্ধ স্বর্ণবালা, কানে হীরের দুল তো রয়েছেই। চরণামৃত পান করে 11 দিনের উপবাস ভাঙলেন প্রধানমন্ত্রী। উপবাসের পর সেটা ভাঙার রীতিনীতিও আলাদা। গান্ধাজি উপবাস ভাঙতেন ফলের রস খেয়ে। তারপর থেকে আমাদের দেশে রাজনৈতিক কারণে উপবাস, যা অনশন নামে অধিক পরিচিত, ভাঙায় ফলের রসে জনপ্রিয়। রাম মন্দিরের 500 বছরের ইতিহাস আপনারা জানুন। 1528 থেকে 2024 জনে নিন রাম মন্দির 500 বছরের ইতিহাস। অযোধ্যার গিয়ে রাম মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ও রামলালা পুজো। 23শে জানুয়ারি 2024 একটা নতুন কালচক্র শুরু হলো। সোমবার অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করার পর দেশের ভবিষ্যৎ প্রজন্মের সামনে এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিও দাবি করেছেন আজ থেকে 1000 বছর পরেও মানুষ এই দিন মনে রাখবেন। নরেন্দ্র মোদী এদিন অযোধ্যায় দাঁড়িয়ে বলেন, আজকের দিনটা রামের কাছে ক্ষমা চেয়ে নেওয়ার দিন। কারণ ত্রেতা যুগে মাত্র 14 দিনে তিনি অযোধ্যার বাইরে ছিলেন, কিন্তু কলিযুগে তিনি 500 বছর ঘর ছাড়া। এই প্রসঙ্গে জেনে নেওয়া যাক রাম মন্দিরের 500 বছরের ইতিহাস। 1528 বাবরি মসজিদের নির্মাণ। মুঘল সম্রাট বাবরের আমলে আজকের অযোধ্যার এই জায়গায় তৈরি হয়েছিল এক মসজিদ। বিশ্বাস করা যায় যে জায়গায় মসজিদ তৈরি হয়েছিল সেখানে একটি হিন্দু মসজিদ ছিল। বিতর্ক সূত্রপাত এখান থেকেই। নিহাঙ্গ শিখরা এই সময় দাবি করেছেন বাবরি মসজিদ যে জায়গায় রয়েছে সেখানে রামের জন্মভূমি হয়েছিল। বলা যায় এই দাবির পরেই এই ইস্যু সংঘাতের আবহাওয়া তৈরি হয়। 1885 প্রথমে আইনে দাবি। নিমহরি আখড়ার একজন পুরোহিত রঘুবীর দাস প্রথমবারের জন্য আইনি পথে মসজিদ লাগোয়া স্থানে একটি মন্দির তৈরি করার অনুমতি চান। তবে সেই দাবি না মেনে তৎকালীন ব্রিটিশ প্রশাসন ওই জায়গায় কাঁটাতারের বেড়া বসিয়ে দেয়, যাতে দুই সম্প্রদায়ের মানুষ আলাদা আলাদা করে উপাসনা করতে পারে। এইভাবেই চলে আসছিল 90 বছর। 22 বছর রাত্রে বাবরি মসজিদ ভেতরে দেখা যায় রামের মূর্তি। দাবি উঠেছিল যে এই মূর্তি নাকি নিজে থেকে সেখানে চলে এসেছে। এই ঘটনার পর থেকেই কার্যত শুরু হয় আদালতের চক্কর। সেই সময় রাজীব গান্ধী নেতৃত্বাধীন কংগ্রেস সরকার বাবরি মসজিদের তালা খোলার সিদ্ধান্ত নেন। উদ্দেশ্য ছিল হিন্দুরাও সেখানে ঢুকে পূজা করবে। তবে সরকারের এই সিদ্ধান্ত বিতর্কের সৃষ্টি করেছিল। সেই সময় থেকেই রাম জন্মভূমি আন্দোলন অগ্রসর হতে শুরু করে। বিশ্ব হিন্দু পরিষদ রাম মন্দির তৈরির জন্য সময় বেঁধে দেয়। 1990 সালে কে
আডবাণীর নেতৃত্বে এই সময় রথযাত্রা কর্মসূচি নেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল অযোধ্যার ইস্যুতে মানুষের সমর্থন জোগাড় করা। 1992 বাবরি মসজিদ ধ্বংস, গোটা দেশে নড়ে গিয়েছিল এই ঘটনায়। বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পরবর্তী কিছু বছর দেশের পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। একাধিক হিংসা এবং অশান্তির ঘটনার সাক্ষী থাকতে হয়েছিল সকলকে। মৃত্যু এবং অসহায়তার সংখ্যাও কম ছিল না। 2002 থেকে 2010 বহু কোর্ট কেস, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ততদিন এই ইস্যুর মধ্যে ঢুকে পড়েছে। এলাহাবাদ হাইকোর্ট মামলার শুনানি শুরু করে দিয়েছিল। দাবি করা হয়েছিল যে স্থানে মসজিদ রয়েছে তার ঠিক নিচে মন্দিরের ধ্বংসাবশেষ আছে। 2019 সালে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়, 5 বিচারপতির বেঞ্চ অযোধ্যার ওই বিতর্কিত স্থানে রাম মন্দির তৈরি করার অনুমতি দেন। পাশাপাশি মসজিদ তৈরির জন্য আলাদাভাবে জমি রায় দেওয়া হয়েছে। 5 আগস্ট স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যার এই স্থানে রাম মন্দির ভিত্তি স্থাপনের ভূমি পুজো করেন। তারপর থেকেই শুরু হয় রাম মন্দিরের নির্মাণের কাজ। অযোধ্যায় গিয়ে রাম মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রামলালার নতুন কষ্টি পাথরের মূর্তিতে পুজো হয়। রামলালার প্রাণ প্রতিষ্ঠাতা সমাবেশে মোদীর ভজনায় মাতালেন ভগবত এলেন না আদবানি যোশীদের নাম। পুজোর পর্ব শেষে 1 ঘন্টা বরাদ্দ ছিল প্রধানমন্ত্রী সহ কয়েকজনের ভাষণের জন্য। মন্দিরের সামনে বিশেষ আমন্ত্রিত 7,500 অতিথি, তাদের সামনে দাঁড়িয়ে দেশবাসীদের উদ্দেশ্যে লম্বা ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সভায় সঞ্চালক আচার্য গোবিন্দ ও জি থেকেও শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এমনকি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত পর্যন্ত মোদীর ভজনায় উচ্চকণ্ঠ ছিলেন। ভাগবতের কথায় প্রধানমন্ত্রী একজন প্রকৃত তপস্বী। মোদী ভজনায় বলতে গিয়ে ভাষণটুকু বাকি ছিল। রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান ঘিরে অযোধ্যার নয়া সাজের অন্যতম সংযোজন মোদীর ছবি। গোটা শহর প্রধানমন্ত্রীর ছবি পোস্টার হোর্ডিংয়ে 6 লাখ হয়ে আছে। তাতে নয়া যাত্রা। প্রধানমন্ত্রীর প্রশংসায় সবচেয়ে মুখর ছিলেন আচার্য গোবিন্দ। মন্দির উদ্বোধনে প্রধানমন্ত্রী কীভাবে 11 দিনের কষ্টসাধ্য ব্রত পালন করেছেন তার উল্লেখ করে এই সাধু বলেন, আমরা মোদিজিকে বলেছিলাম আপনার শুধু 3 দিন মেঝেতে ঘুমোলেই চলবে, কিন্তু তিনি টানা 11 দিন কষ্ট স্বীকার করেছেন। মেঝেতে ঘুমানোর পাশাপাশি অন্য বিধিও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। ওই সাধুর কথায় এমন একজন রাষ্ট্রনেতা হিসাবে পাওয়া পরম সৌভাগ্য। রাম মন্দির পূর্বস্থলে সোমবার প্রবেশাধিকার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী ভগবত এবং 2 পুরোহিত। প্রধানমন্ত্রীর নামে পুজো দেওয়া হলো, আরতি করার সুযোগ পান বাকিরাও। মন্দির উদ্বোধনকে ঘিরে শহরে নতুন সাজে মোদীর পাশে আছে যোগীরও ছবি। কার ছবি বেশি তা নিয়ে বরং বিতর্ক চলতেই পারে। রাজনৈতিক মহলে তা নিয়ে মোদী যোগী ঠান্ডা লড়াইয়ে জল্পনা আছে। সোমবার অনুষ্ঠানে যোগী অবশ্য মোদীকে বিশ্বগুরু বলে সার্টিফিকেট দিয়ে বললেন, আর কোনো রাষ্ট্রে এমন নিষ্ঠাবান প্রধানমন্ত্রী নেই। যোগীও মোদী 11 দিনের কষ্টসাধ্য ব্রত পালনের কথা উল্লেখ করেন। যোগীর কথায়, আমরা সংকল্প করেছিলাম মন্দির ওখানে বানাবো, সেই সংকল্প পূর্ণ হলো। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন। রাম দিনের সন্ধ্যায় রামনগরীতে সহস্র প্রদীপ জ্বালালো, অকাল দীপাবলি মাতল সারা দেশ। 14 বছরের বনবাস কাটিয়ে যেদিন অযোধ্যায় ফিরেছিলেন
রাম, সীতা আর লক্ষ্মণ সেদিন আলোয় সেজে উঠেছিল গোটা রাজ্য। সেই দিনটায় গোটা দেশ দীপাবলি উদযাপন করে, কিন্তু রাম মন্দির রামলালার প্রাণ প্রতিষ্ঠাতার দিন সন্ধ্যায় রামনগরী সহস্র প্রদীপ সাজিয়ে তোলা হয়। আলোয় আলোয় সাজলো সহ্য নদীর তীর। শুধু রামনগরী অযোধ্যা নয়, গোটা দেশে মাতল অকাল দীপাবলিতে। সন্ধ্যা নামতেই সূর্য নদীর তীরে জ্বলে উঠেছিল শত সহস্র প্রদীপ। আলোয় ঝলমল করছে অযোধ্যা। অসংখ্য পুণ্যার্থী প্রদীপ দিয়ে সাজিয়ে তুলেছেন সূর্য নদীর ঘাটে। এই নদীর ঘাটেই বেড়ে ওঠা রামলালা। এখানেই এখন তিনি অযোধ্যার রাজা রাম নন, কৌশল্যা নন্দন রামলালা।